আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন। অনেক আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলেছিল কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা তারা সমর্থন করে না, কিন্তু কয়দিন আগে তারা ক্ষমতায় এলো। সেই ক্ষমতায় এসেই এখন ঠিক উল্টো পথে হাঁটছে তারেক রহমানের সরকার। আওয়ামী লীগের উপর অন্তর্বর্তী সরকারের দেওয়া নিষেধাজ্ঞা শুধু এখন তারা বহালই রাখছে না বা বহালই থাকছে না, এবার সেটাকে আইনে পরিণত করে শাস্তির ফাঁদও বসাচ্ছে বিএনপি। তাই সবার মনেই প্রশ্ন এখন, তাহলে কি বদলে গেছে খেলা, কিংবা ভেঙে গেছে কোনো গোপন ডিল? আসসালামু আলাইকুম, স্বাগত লিস্ট নিউজে। সম্মানিত দর্শক, ঘটনাটা আসলে গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারের সময় সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ ব্যবহার করে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। মিছিল, সভা সমাবেশ, এমনকি দলীয় কার্যালয় খোলা, সবকিছু নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তখন একটা বড় প্রশ্ন ছিল, নিষেধাজ্ঞা মানা না হলে যথাযথভাবে শাস্তিটা কি হবে? কারণ অধ্যাদেশে শাস্তির বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ ছিল না। এখন আসল টার্নটা এখানেই। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সেই অধ্যাদেশকে, ইউনূস সরকারের করা অধ্যাদেশকে আইনে পরিণত করতে যাচ্ছে। শুধু আইনে পরিণত করছে বিষয়টি এমন নয়, এতে শাস্তির বিধানও যুক্ত করার পরিকল্পনা চলছে, চিন্তা ভাবনা চলছে। অবশ্য কি ধরনের সাজার বিধান যুক্ত করা হবে এ বিষয়ে এখনো পর্যন্ত সুস্পষ্ট কিছু জানা যায়নি। তবে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের জন্য আইনের 16 ধারায় যেসব সাজার বিধান রয়েছে সেগুলি প্রযোজ্য হবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের জন্য। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? এখন যদি আওয়ামী লীগ নিষেধাজ্ঞা অমান্য করে, তাহলে সরাসরি কারাদণ্ডের মুখে পড়তে পারেন এই দলের নেতাকর্মীরা, তাই তো? এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসছে। যেই বিএনপি আগে বলেছিল রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত নয়, জনগণই সিদ্ধান্ত নেবে, সেই বিএনপি এখন ক্ষমতায় এসে, এবং যেই ক্ষমতায় আসার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক নীরব সমর্থন, অনেক গোপন ভোট অনেক কাজে লেগেছে, এটি বিএনপির অনেক নেতাও স্বীকার করেন। আওয়ামী লীগের তরফ থেকে তো এটি এখন প্রকাশ্যেই বলা হচ্ছে। তাহলে সেই বিএনপি ক্ষমতায় এসে এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ করাকে কেন শক্তিশালী করছে? এটি একটি বড় প্রশ্ন। এটি কি আসলে শুধুই কৌশল, রাজনীতির কোনো কৌশল, নাকি বিএনপি সত্যি সত্যি উল্টে গেল বা বদলে গেল বা ইউটার্ন নিল? এই পুরো ঘটনাটি আরো ইন্টারেস্টিং হয়ে ওঠে যখন আমরা সাম্প্রতিক কিছু কূটনৈতিক প্রেক্ষাপট দেখি বা বিশ্লেষকরা এটি নিয়ে যখন কথা বলেন। কারণ এটি এমনি বিভিন্ন জায়গায় শোনা গেছে, আপনারাও শুনেছেন, যে ভারতের সঙ্গে একটি গোপন সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনার সুযোগ তৈরি হতে পারে, এরকম নানাবিধ সমীকরণের ভিত্তিতে তারেক রহমান ফিরতে পেরেছেন। কারণ 29 নভেম্বর 2025-এ তিনি সোশ্যাল মিডিয়া একটি পোস্ট দিয়ে বলেছিলেন যে তার দেশে ফেরার বিষয়টি তার একার উপরে নির্ভর করে না। সেই তিনি যখন 25 ডিসেম্বর দেশে ফিরলেন, অনেকের মনেই এটি প্রশ্ন হিসেবে এসেছে, এবং এক ধরনের সমাধান এরকম হয়েছে যে নিশ্চয়ই ভারতের ইতিবাচক সিগন্যাল পেয়ে তারেক ফিরেছেন। কারণ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারত সরকারের তরফ থেকে যেই ধরনের কূটনীতিতে দুতিয়ালি করা হয়েছে, হাত বাড়িয়ে দেয়া হয়েছে কূটনীতিতে, যেটা ইউনূস সরকারের সময় ছিল না, এসব কারণে এটা মনে হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের, তিনি যেভাবে চিঠি লিখেছেন, তার প্রতিনিধি পাঠিয়েছেন, তারেক রহমানকে সপরিবারে দাওয়াত দিয়েছেন ভারত সফরের, সব মিলিয়ে মনে হতে পারে যে আসলেই ভারতের একটা সমঝোতা ছিল, ভারতের সঙ্গে একটা সিগন্যাল পেয়ে তিনি কিন্তু এসেছেন। তো সেরকম একটা প্রেক্ষাপটে তাহলে এই দিকে যাচ্ছে কেন, সেটি আমি আলোচনা করব। আসলে ওই সময়টা আমরা আরো দেখেছি যে নির্বাচনের পরপরই আমরা কি দেখেছি, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কয়েকটি অফিস কার্যালয় খুলেছে, আমরা দেখেছি। এখানে সেখানে দুইটা ছোট ছোট মিছিলও হয়েছে।
এইগুলো আসলে এক ধরনের ইঙ্গিত দিচ্ছিল। ঠিক এরকম একটি প্রেক্ষাপটে বিএনপি সরকার, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার এমন একটি কঠোর সিদ্ধান্তের দিকে যাচ্ছে। কেন যাচ্ছে? এই কারণেই প্রশ্ন আসলে করছেন অনেকে, যে তাহলে কি সেই গোপন ডিল, গোপন মানে ওই যে অনেকেই আমরা মনে করেছি, কিন্তু এর তো কাগজে কলমে কোনো প্রমাণ নেই যে ভারতের সঙ্গে সমঝোতা হয়েছে না আমেরিকার সঙ্গে সমঝোতা হয়েছে। শোনা যায় ভারত আসলে সমঝোতার জায়গাটিতে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা প্রভাবিত হয়েছে, অথবা ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে সুপারিশ করেছে, তার ভিত্তিতে আসলে এই সমীকরণটি তৈরি হয়েছে। সুনির্দিষ্ট করে বলবার কোনো কারণ নেই যে আমেরিকা চেয়েছে বলে এসেছে বা ভারত চেয়েছে বলে এসেছে। এখানে নানান ধরনের তর্ক আছে, নানান ধরনের যুক্তি কিন্তু আছে। যাই হোক, সেই আলোচনাটি আমি আর বিস্তারিত করতে চাই না। কিন্তু প্রশ্ন যেটি উঠছে যে আসলে এটি, এই যে গোপন ডিল বলা হচ্ছে, যেহেতু কেউ জানতো না, তো সেটি ভেঙে গেছে কিনা, যদি ভেঙে যায় তার কারণ কি, নাকি এটা শুধুই চাপ তৈরি করার কৌশল, যে এদিকে কঠিন করবে, পরে ধীরে ধীরে ধাপে ধাপে যাতে বিএনপিকে কেউ দোষারোপ করতে না পারে, তারেক রহমানকে যেন কেউ আঙুল তুলতে না পারে যে না সত্যিই তো আপনি সমঝোতা করে এসেছেন, সমঝোতার প্রতিদান আপনি দিচ্ছেন। হতে পারে, কেউ বলতে পারে না। রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই, আর বাংলাদেশের রাজনীতি নিয়ে আসলে ভবিষ্যৎবাণী করা সত্যি দুরূহ, সত্যি কঠিন। এদিকে আমরা যদি দেখি যে সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট আছে, সেটি কি, আগামী 7 এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফরে যাচ্ছেন। সেখানে ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হবে, এরকম কথা জানা যাচ্ছে। এর ভিতরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কথা বলা হচ্ছে, আরো কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। মানে অজিত দোভালের বিষয়টি এই জন্য আসছে, এর আগে মানে যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান ইউনূস সরকারের, তখন তিনি গিয়েছিলেন এবং অজিত দোভালের সঙ্গে তখনকার তার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিগন্যাল কিন্তু পাওয়া গিয়েছিল বাংলাদেশের রাজনীতির বিষয় নিয়ে। এসব কারণে এবারও বৈঠকটি হবে এবং সবাই ধারণা করছিলেন সেই বৈঠকে, মানে 7 তারিখে 1টা 2টা 3টা যে কটা বৈঠক হোক না কেন, এই বৈঠকে যেসব আলোচনার ইস্যু আগে থেকে নির্ধারণ করে রাখা হয়েছে, মানে যেগুলো অফিসিয়াল, যেগুলো সরকারি, এর বাইরেও আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি, দেশে আওয়ামী লীগের পুনর্বাসন বা কার্যক্রম চালু করার বিষয়টি, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি, তার নামে যেসব মামলা রয়েছে, তার যে শাস্তি রয়েছে, সেসব বিষয়, এসব বিষয় একটা সুরাহার, একটা ইঙ্গিত বা আভাস, এবং রাজবন্দী যারা রয়েছেন তাদের বিষয়ে একটা ফয়সালা হবার প্রত্যাশা অনেকের মধ্যেই তৈরি হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তো হয়েছেই, যারা আওয়ামী লীগ করেন না কিন্তু রাজনীতির খোঁজ খবর রাখেন, তারাও মনে করছিলেন যে এরকম একটি ইতিবাচক দিকে বাংলাদেশের রাজনীতি যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। ভারত চেয়েছিল অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, সেটি হয়নি। তারপরও ভারত এখানে ধরেন যে রাগ না করে, অভিমান না করে, তারা হয়তো চেয়েছে, যেটুক জানা গেছে বিভিন্ন সূত্র থেকে, যে তারেক রহমানকে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করবার বিষয়টিতে তারা সুস্পষ্ট অঙ্গীকার বা তার কাছ থেকে প্রতিশ্রুতি চেয়েছিল, তেমন তিনি দিয়েছেন এমনটি জানা যায়। প্রমাণ নেই, তাই এর বেশি আর মন্তব্য করা সমীচীন নয়। তো এই যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রসঙ্গটি, এটি হালে আমরা দেখছি জাতিসংঘ বলুন, বিভিন্ন জায়গা থেকেও কিন্তু এই আলোচনাগুলো হচ্ছে, এবং আমরা নিশ্চিত যে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, অন্যান্য যারা বলুন, ইউরোপীয় ইউনিয়ন বলুন, সবাই আসলে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে তারা কথা বলে থাকেন, আগামীতেও হয়তো আরো স্পষ্ট করে বলবেন। কিন্তু যদি শাস্তির বিধান করে, আইনে পরিণত করে সত্যি সত্যি আওয়ামী লীগের ফেরার পথটাকে সংকুচিত করা হয় বা দেয়াল তুলে দেওয়া হয়, তখন আসলে কি হবে? এই কারণে বলা হচ্ছে যে বিএনপির যে এমন ইউটার্ন, যে কথিত অধ্যাদেশকে আইনে পরিণত করার উদ্যোগ, এটা তো আসলে গোটা বিষয়টাকে, যে কথাগুলো বললাম, অন্য খাতে ঠেলে দেবে বলে অনেকে মনে করছেন। অনেকে কি, সবাই আসলে মনে করছেন, বিএনপিরও নেতাকর্মীরা মনে করছেন যে এটি আসলে বিএনপির যারা সুস্থ চিন্তা করেন যে না আসলে একটি দলকে, আওয়ামী লীগের মতো একটি দলকে একেবারে খেলার মাঠ থেকে সরিয়ে রেখে রাজনীতি করে খুব বেশি দূর অগ্রসর হওয়া যাবে না, এমন চিন্তা যারা করেন, তারা আসলে এই ধরনের মতকে সমর্থন করেন বলে আমার মনে হয়। আসলে বিএনপি সরকারের এই যে কঠোর অবস্থান, এটা আসলে পুরো কূটনৈতিক সমীকরণটাই নতুন করে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
কারণ এখানে আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান তিনি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন। গণমাধ্যমে যেটি আমরা দেখেছি বা আমাদের জানানো হয়েছে যে তিনি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একটি গ্লোবাল সামিটে অংশগ্রহণ করবার জন্য গিয়েছেন। ঠিক আছে, তিনি সেখানে অংশ নিয়েছেন, কথা বলেছেন, এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও তৎপর রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। কারণ কি, সেটি যেটি জানা গেল যে এর আগে তারেক রহমানের নামে এফবিআইয়ের যে সমস্ত অভিযোগ ছিল তার ভিত্তিতে তাদের যে অবস্থান, সেটির কারণে তারেক রহমান সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মানে ঘনিষ্ঠ হতে পারছেন না, বা সেই দিকটি নিয়ে তিনি খুব বেশি অগ্রসর হতে পারছেন না। যে কারণে অনেকে বলছেন যে তিনি ভারতকেও চটাতে চাচ্ছেন না, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে যতক্ষণ পর্যন্ত নিজের সম্পর্কের সমীকরণের মধ্যে আনতে না পারছেন, এবং বিশেষ করে জুবাইদা রহমান এবং খলিলুর রহমান মানে আপ্রাণ চেষ্টা করছেন এফবিআই কে বুঝিয়ে, এবং তারা এই সফরে জেমস এফ মরিয়াটি যিনি বাংলাদেশে রাষ্ট্রদূত ছিলেন তার সঙ্গে দেখা করেছেন বলে একটি তথ্য নিশ্চিত করেছে। এবং এই জেমস এফ মরিয়াটি আসলে তারেক রহমানের বিরুদ্ধে, তিনি যে একজন বিপজ্জনক মানুষ, গণতন্ত্রের জন্য ক্ষতিকর মানুষ, তার বিরুদ্ধে অভিযোগটি কিন্তু জেমস এফ মরিয়াটি করেছিলেন। যে এটি নিয়ে হয়তো যদি সুযোগ পাই অন্য সময় কথা বলবো। তার মানে কি, এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করবার চেষ্টা চলছে, এদিকে ভারতকে বলা হচ্ছে ধরি মাছ না ছুঁই পানি, তাদের সঙ্গে আছি এরকম মনে হচ্ছে প্রেক্ষাপটটি। আমি আরো দু একটি কথা বলবো, তাতে আমার এই যে অভিযোগটি বিভিন্ন মহল থেকে শুনছি সেটি আসলে প্রতিষ্ঠিত হতে পারে বা প্রমাণিত হতে পারে। সেটি কিরকম, যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর থেকে, ওই যেটা শুরুতে বললাম যে দৃশ্যত সকলেই মনে করছিল যে সরকারের তরফ থেকেও তারা ভারতের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়, যেহেতু সমঝোতার কথা এসছে, যেটা ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় তলানিতে টেকেছিল। এবং ইউনূস ভারতকে সরাসরি শত্রু জ্ঞান করে কথা বলেছেন, বিবৃতি দিয়েছেন, আমরা দেখেছি। উল্টো পাকিস্তানের দিকে তার সরকারের হাত তিনি বাড়িয়েছিলেন, তিনিও এগিয়ে গিয়েছিলেন। এখন দেখা যাচ্ছে চূড়ান্ত মূল্যায়নে তারেক রহমান ও পাকিস্তান প্রেম হয়তো ছাড়তে চাইছেন না। মানে এটি যুক্তির প্রেক্ষাপটে আমি কথাটি বললাম। এবং কূটনীতিকদের কেউ কেউ বলছেন যে ভারতকে তিনি পাশে চাইছেন, মানে তারেক রহমান ভারতকে পাশে চাইছেন, ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে চাইছেন ধরি মাছ না ছুঁই পানি করে, কিন্তু তিনি পাকিস্তানকে আসলে বুকে আগলে রাখতে চাইছেন, এরকম একটি কথা কিন্তু আছে কারো কারো মনে। এবং এটা যদি সত্যি হয়, সুপ্রিয় দর্শক, আমি বলছি আপনাদেরকে, বাংলাদেশের আগামী দিনের রাজনীতি এবং তারেক রহমানের সরকারের ভবিষ্যৎ, তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু প্রশ্নের মুখে, হুমকির মুখে পড়তে পারে। কারণ এটি নিয়ে ইতিবাচক কোনো মন্তব্য এখনই করছেন না কোনো রাজনৈতিক বিশ্লেষক, এমনকি কোনো কূটনীতিকরাও। তারেকের পাকিস্তানের প্রতি কিছুটা ঝুঁকবার সুনির্দিষ্ট কারণ আমি এখন বলতে পারছি না, বা কেউ বলতে পারছেন না বা চাইছেনও না। তবে সদ্য ভারত ঘুরে আসা আমাদের যিনি সেনাবাহিনীর, আমাদের যে ডিজিএফআই এর প্রধান, ভারত ঘুরে এসেছেন আপনারা জানেন, এবং তিনি ইতিমধ্যেই পাকিস্তানে গেছেন, পাকিস্তান থেকেও তিনি ঘুরে এসেছেন। এই যে তারেক রহমান তাকে পাকিস্তানে পাঠালেন, এটিও সংশ্লিষ্টদের মনে বড় প্রশ্ন তৈরি করেছে। একই সঙ্গে আশঙ্কাও যুক্ত হয়েছে এখানে। সেটা কি, পাকিস্তান সফরকালে ডিজিএফআই প্রধানের সঙ্গে নাকি আইএসআই প্রধানেরও বৈঠক হয়েছে। আমি এই বিষয়টির সত্যতা নিশ্চিত করতে পারছি না, কারণ এটি যথাযথভাবে যাচাই করা সম্ভব হয়নি, কিন্তু অভিযোগটি এমন উঠেছে। এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ যদি আইনে পরিণত করার বিষয়টি মানে শেষ পর্যন্ত হয়, এটি কি ফলাফল নিয়ে আসবে তা দেখার জন্য হয়তো খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। উদ্ভূত পরিস্থিতিতে সব মিলিয়ে একটাই প্রশ্ন, সরকার যা করতে যাচ্ছে, মানে বিএনপি সরকার, তারেক রহমানের সরকার যা করতে যাচ্ছে, করতে চলেছে, তা কি শুধু আইনগত প্রক্রিয়া, নাকি রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে চূড়ান্তভাবে কোণঠাসা করার কৌশল? এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে? সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়? আপনি আপনার মতামত কমেন্ট বক্সে, কমেন্ট সেকশনে জানাতে পারেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।